মাধ্যমিক 2021 ইতিহাস সাজেশন প্রশ্নের মান 2 উত্তর সহ আলোচনা নিউ সিলেবাস। হ্যাঁ, অর্থাৎ তোমরা 2021 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তো তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন পড়েছ। তো আমি তোমাদের একদম নতুন সিলেবাস অনুযায়ী অর্থাৎ প্রথম যে 5টি অধ্যায় আছে, এই 5টি অধ্যায়তে টোটাল 50খানা 2 নম্বরের প্রশ্ন আমি দেব। তো আজকে আমি প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে 13টা প্রশ্ন এবং তার উত্তর সহ আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই 50খানা যে প্রশ্ন দেবো, তোমাদের অবশ্যই 50খানা পড়তে হবে, কারণ এই 50খানা প্রশ্ন যদি তোমরা পড়ে যাও, তোমরা অন্তরা শান্তিতেও পরীক্ষা দিতে পারবে যে তোমরা 2 নম্বরের জন্য প্রস্তুতি হয়ে গেছো। তো চলো আমরা প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো দেখে নিই। জানো, তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে ইতিহাসের ধারণা, এবং এই প্রথম অধ্যায় থেকে তোমরা একটি প্রশ্ন কিন্তু অবশ্যই কমন পাবে। আমি এখানে 5খানা মাত্র প্রশ্ন দিচ্ছি, 5টা প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই পড়ে যাবে, ঠিক আছে? তো চলো, 1 নম্বর প্রশ্ন, সামাজিক ইতিহাস কি বা সামাজিক ইতিহাস কাকে বলে? উত্তর দেখো, 1960 ও 1970-এর দশকে ইউরোপ ও আমেরিকায় ইতিহাস চর্চার ক্ষেত্রে প্রচলিত রাজনৈতিক, সামরিক, সাংবিধানিক ও অর্থনৈতিক ইতিহাসের পরিবর্তে সমাজের অবহেলিত দিকগুলি সহ সমগ্র সমাজের ইতিহাস রচনার ওপর গুরুত্ব দেওয়া হয়, যা নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত হয়েছে। এইটুকুনি বলে দেখো কি লিখছো। তোমরা এইভাবে লিখলে পুরোটা 2 নম্বর অবশ্যই পাবে। প্রথমত, এই ইতিহাসের বিভিন্ন দিকগুলি হলো সমাজের বিভিন্ন শ্রেণী ও তাদের দৈনন্দিন জীবনযাপন, জাতি, বর্ণ, জাতিবিদ্বেষ, হিংসা ও সম্প্রীতি। আর দ্বিতীয়ত কি লিখবে, এই ইতিহাস চর্চায় যুক্ত গবেষকরা হলেন ইউজিন জেনোভিস, হারবার্ট হুটম্যান, রণজিৎ গুহ, জ্ঞানেন্দ্র পাণ্ডে, সাহিদ আমিন, সুমিত সরকার, গৌতম ভদ্র ও দীপেশ চক্রবর্তী। এখান থেকে কিন্তু অনেকগুলো শর্ট প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেয় এবং তোমরা টেস্ট পেপার সলভ করে অবশ্যই দেখতে পাচ্ছ। তাহলে এটা গেল আমাদের 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা টেস্ট পেপারে কিন্তু অনেকবার এই 2 নম্বরের প্রশ্নটি কিন্তু এবছরে আছে। এবিটিএ টেস্ট পেপারের কথা বললাম। আত্মজীবনী ও স্মৃতিকথা কি? তো চলো দেখি। আত্মজীবনী ও স্মৃতিকথা হলো ব্যক্তির জীবন ও স্মৃতিমূলক সাহিত্য। ব্যাখ্যা করে বলা যায় বলে তোমরা এইভাবে লিখছো। প্রথমত লিখছো, লিখে কি লিখবে, এখানে লেখক তার জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং সমসাময়িক দেশকালের স্মৃতি রোমন্থ করে গ্রন্থাগারে প্রকাশ করেন। আর দ্বিতীয়টাও কি বলেছে, এ প্রসঙ্গে বিপিনচন্দ্র পালের 70 বছর, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি ও সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা নামক আত্মজীবনীর কথা বলা যায়। ঠিক আছে, 2টি প্রশ্ন হলো। 3 নম্বরের প্রশ্ন কি বলছে দেখো, আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে? এই প্রশ্নটিও তোমাদের টেস্ট পেপারে কিন্তু বারবার দিয়েছে। তো উত্তর দেখে নাও। আধুনিক ইতিহাস চর্চার উপাদানগুলির মধ্যে অন্যতম হলো বিভিন্ন ব্যক্তির আত্মজীবনী। কারণ বলে, প্রথমত, এ ধরনের রচনায় সমাজের নানান স্তরের মানুষের জীবনের বিভিন্ন ঘটনার উল্লেখ থাকে, যেগুলি তারা ব্যক্তিগতভাবে প্রত্যক্ষ করেছেন, এবং এই ঘটনাগুলির মাধ্যমে সমকালের ইতিহাস ও সংস্কৃতি ধারা থাকে। দ্বিতীয়ত চলে আসো কি বলেছে, এগুলি থেকে সেই সময়কার সমাজ, রাজনীতি, অর্থনীতি ও প্রভৃতি সম্পর্কে নানান তত্ত্ব ও ধারণা পাওয়া যায়, এবং এই কারণেই এগুলি পরোক্ষ বিষয় নয়, তা প্রত্যক্ষ বিষয়। তৃতীয়ত, তোমরা চাইলে কিন্তু প্রথম 2খানা পয়েন্ট দিয়ে উত্তরটি লিখতে পারো এবং 3টে পয়েন্টও তোমরা কিন্তু পড়তে পারো। কি বলছে, তবে আত্মজীবনী মানেই ইতিহাসের উপাদান নয়, কারণ এগুলিতেই অধিকাংশ ক্ষেত্রেই ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন পড়ে, যা ইতিহাসের উপাদান হয়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়ায়।
4 নম্বরের প্রশ্ন, মহাপেজখানা কি? এটি তো তোমার এবিটিএ টেস্ট পেপারে কিন্তু প্রায় পেজেই মহাপেজখানা কাকে বলে এটা কিন্তু আছে, তোমরা একটু উত্তরটা ভালো করে দেখো। বলছে সরকারি নথিপত্র সংরক্ষণ কেন্দ্র, মহাপেজখানা বা লেখাগার বা আর্কাইভাস নামে পরিচিত। এখানে সাধারণ ও গোপন নথিপত্র, ব্যাখ্যাটা কী আছে? পুলিশ, গোয়েন্দা ও স্বরাষ্ট্র বিভাগের। তাহলে কী হলো, এখানে এই নথিপত্র থাকে। স্বাধীনতার পর কেন্দ্রীয় সরকারের নথি সংরক্ষণাগার রূপে দিল্লিতে গড়ে উঠেছে কেন্দ্রীয় মহাপেজখানা এবং রাজ্য স্তরে রাজ্য মহাপেজখানা। ভারতের স্বদেশী আন্দোলন, অসহযোগ আইন অমান্য ও ভারত ছাড়ো আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনের প্রাথমিক উপাদান মহাপেজখানায় রয়েছে। এবার চলে আসো আমাদের 5 নম্বরের প্রশ্ন, কি বলেছে? ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? তো উত্তরটা একটু তোমরা ভালো করে দেখো কি বলেছে। বলছে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্বগুলি হলো, প্রথমত সংবাদপত্র কিভাবে জনমত গঠনে সাহায্য করে তা জানা যায়। দ্বিতীয়ত ব্রিটিশ সরকারের জনবিরোধী নীতির সমালোচনার বিভিন্ন দিক ফুটে ওঠে। তৃতীয়ত 19 শতক ও 20 শতকে ভারতের জাতীয়তাবাদের উদ্ভব, প্রচার ও স্বাধীনতা আন্দোলনের কথা জানা যায়। তো এই 3টে পয়েন্ট পড়লেই তোমাদের এই উত্তরটি কমপ্লিট হয়ে যাবে। তাহলে তোমাদের প্রথম অধ্যায় থেকে আমি 5খানা প্রশ্ন তোমাদের সাজেস্ট করলাম, তোমরা কিছু পড়ো নাই পড়ো, এই 5টা প্রশ্ন তোমাদের অবশ্যই দেখে যেতে এবং পড়ে যেতে হবে। তো চলো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে কী কী 2 নম্বরের প্রশ্ন পড়বো দেখে নিই। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, হিন্দু প্যাট্রিয়ট থেকে বাংলার জনজীবন সম্পর্কে কি জানা যায়? খুব ভালো করে কিন্তু উত্তরগুলো তোমাদের পড়তে হবে। তো দেখো উত্তর কি বলা হচ্ছে, হিন্দু প্যাট্রিয়টে বাংলার জনগণের জীবনের বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রতিবেদন রচিত হয়েছিল। যেমন প্রথমত ইংরেজ শাসনকালে অর্থকারী ফসল যেমন পাট, তুলা, তৈলবীজ, আখ চাষ ও তা বিদেশে রপ্তানি কারণে কৃষিপণ্য ও খাদ্যশস্যের দাম বৃদ্ধির ফলে জনজীবন ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে। আর দ্বিতীয়ত এখানে কি বলা হয়েছে দেখো, শিক্ষিত ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে তাদের কর্মসংস্থান ও অনিশ্চিত হয়ে পড়ে। তৃতীয়ত নীলকরদের অত্যাচার ও নীল চাষিদের দুরবস্থার কথাও জানা যায়। তো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা প্রত্যেকেরা ভালো করে পড়বে। 2 নম্বর প্রশ্ন দেখো, 2 নম্বরের প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হরিনাথকে কাঙাল হরিনাথ বলা হয় কেন? এবং প্রশ্ন যদি ঘুরিয়ে দেয়, কে কেন কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন? তো উত্তরটা তোমরা দেখো, বলছে হরিনাথকে কাঙাল হরিনাথ বলা হয় কারণটা হচ্ছে প্রথমত কুমারখালী পাঠশালার পণ্ডিত হরিনাথ মজুমদার কাঙাল হরিনাথ নামে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি সম্পাদনা করতেন। দ্বিতীয়ত নির্দারুণ আর্থিক দুরবস্থা, পরিকাঠামোগত অসুবিধে সত্ত্বেও দীর্ঘ 22 বছর ধরে তিনি এই সমাজের নিপীড়িত, অত্যাচারিত, অবহেলিত মানুষের অবস্থা প্রকাশ করেন। তৃতীয়ত হরিনাথ নিজে শুধুমাত্র সমাজের ওইসব মানুষগুলির প্রতি সমব্যথী ছিলেন না, এক গভীর একাত্মবোধে আবদ্ধ হয়েছিলেন বলেই তিনি নিজে তার নামের আগে কাঙাল কথাটি ব্যবহার করতেন। ঠিক আছে। 3 নম্বর প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখে তো বুঝতেই পারছো নিজেরা, মেকলে মিনিট কি অথবা মেকলে প্রতিবেদন কি? উত্তর দেখো, প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্কের পরিপ্রেক্ষিতে লর্ড বেন্টিংকের শাসনকালে আইন সচিব টমাস মেকলে তার 1 মিনিট বা প্রতিবেদনে ভারতে ইংরেজি ভাষায় পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের সুপারিশ করেন 2 ফেব্রুয়ারি 1835 খ্রিস্টাব্দে। এটি মেকলে মিনিট বা প্রতিবেদন নামে পরিচিত। লর্ড বেন্টিং শেষ পর্যন্ত এই মিনিটের ভিত্তিতে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের নির্দেশ দেন। সেই দিনটি ছিল 7ই মার্চ 1835 খ্রিস্টাব্দ। ঠিক আছে। এবার চলে আসো আমাদের 4 নম্বরের প্রশ্ন, উডের নির্দেশনামা কি? অথবা দিয়ে প্রশ্ন যদি আসে,
উডের নির্দেশনামা কেন বিখ্যাত, এবং অথবা দিয়েও প্রশ্নটা আসতে পারে উডের ডেস প্যাচ কি। তো চলো উত্তরটা আমরা দেখে নিই। উত্তর হচ্ছে ভারতের প্রাথমিক শিক্ষাক্ষেত্রে উচ্চশিক্ষার মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠা ও শিক্ষা সংক্রান্ত সমস্যার সমাধান করার জন্য 19 শতকে চার্লস উডের নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠন করা হয়। এই কমিশনের সুপারিশগুলিকে উডের নির্দেশনামা বলা হয়। সালটা হচ্ছে 1854। সুপারিশগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রথমত এখানে কি বলা হচ্ছে, সরকারি শিক্ষানীতি রূপায়ণ ও পরিচালনার জন্য সরকারি শিক্ষা বিভাগ গঠন করা। দ্বিতীয়ত ভারতের প্রেসিডেন্সি শহরগুলিতে, যেমন কলকাতা, মাদ্রাজ ও বোম্বাই তখন ছিল প্রেসিডেন্সি শহর, একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। হয়ে গেল এটা উত্তরটা। এবার চলে আসো 5 নম্বরের প্রশ্ন, এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শ্রীরামপুর ত্রয়ী নামে কারা এবং কেন পরিচিত ছিলেন, অথবা দিয়ে প্রশ্নটি আসতেই পারে উইলিয়াম কেরি বিখ্যাত কেন। তো উত্তরটা দেখো, শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশনের 3 সদস্য উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড ও জেমার্স ম্যান শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন। তাদের এরূপ পরিচিতর কারণ হলো, প্রথমত এরা 3 জন 1800 খ্রিস্টাব্দে রামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য শতাধিক স্কুল ও শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেন। সালটা 1818 খ্রিস্টাব্দ। দ্বিতীয়ত এদের উদ্যোগেই শ্রীরামপুরে প্রতিষ্ঠিত মিশন প্রেস বাংলা ভাষায় মুদ্রণ ব্যবস্থার প্রসার ঘটাতে সাহায্য করে। এবং তৃতীয়ত দেখো, ভারতীয় সংবাদপত্রের বিকাশে এই 3 জনের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। এবার চলে আসো 6 নম্বরের প্রশ্ন, ভারতীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন। উত্তর, কেশবচন্দ্র সেনের নেতৃত্বে গঠিত ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভিন্ন কারণে বিভক্ত হয়ে পড়ে। যেমন তোমরা প্রথমত বলে লিখছো কি, কয়েকটি বিষয়, কেশবচন্দ্রের খ্রিস্ট ধর্মের প্রীতি ও ইংরেজ প্রীতি, শ্রী রামকৃষ্ণদেবের ভক্তিবাদ ও হিন্দু দেবদেবীর প্রতি বিশ্বাস। আচ্ছা, তাহলে কয়েকটি বিষয়কে এই বিষয়গুলো কেন্দ্র করে শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু প্রমুখ নবীন ব্রাহ্মণেতার সঙ্গে কেশবচন্দ্র সেনের মতাদর্শগত বিরোধ দেখা দেয়। দ্বিতীয়ত কি বলা হয়েছে, কেশবচন্দ্র সেন ব্রাহ্ম বিবাহ আইনকে অমান্য করে তার 14 বছরের নাবালিকা কন্যা সুনীতি দেবীর সঙ্গে কোচবিহারের নাবালক হিন্দু রাজপুত্র নৃপেন্দ্র নারায়ণের বিবাহ দেন। চলে আসো আমাদের 7 নম্বরের প্রশ্ন, কি বলেছে, শ্রী রামকৃষ্ণ কীভাবে ধর্ম সমন্বয়বাদী আদর্শ বাস্তবায়িত করেন, অথবা দিয়ে প্রশ্নটি আসতে পারে শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় বলতে কি বোঝো। উত্তর, শ্রী রামকৃষ্ণদেবের আবির্ভাবের আগে বাংলার হিন্দু সমাজে ব্রাহ্ম ধর্ম ও খ্রিস্ট ধর্মের প্রসারকে কেন্দ্র করে এক ঈশ্বরবাদ ও বহু দেবতাবাদ সম্পর্কিত দ্বন্দ্বের সূচনা হয়। এই পরিপ্রেক্ষিতে তিনি কি বলেছেন, প্রথমত বিভিন্ন ধর্মবর্ণিত ঈশ্বর লাভের পথ ধরে ঈশ্বর সাধনা করেন ও সফল হন। আচ্ছা, দ্বিতীয়ত তার উপলব্ধির ভিত্তিতে তিনি প্রচার করেন যে সাকার ও নিরাকার একই ঈশ্বরের বিচিত্র রূপ। এক ঈশ্বরবাদ ও বহু দেবতাবাদও হলো ধর্মের বিভিন্ন অঙ্গ। আর তৃতীয়ত কি বলেছে দেখে নাও, ধর্ম সমন্বয়বাদী আদর্শ প্রচারের জন্য তিনি বলেছিলেন যত মত তত পথ। নেক্সট দেখো 8 নম্বরের প্রশ্ন, বিবেকানন্দ কিভাবে নব্য বেদান্ত মতাদর্শের সূচনা করেন, অথবা দিয়ে প্রশ্নটা আসতে পারে নব্য বেদান্ত কি। তো উত্তরগুলো দেখো, বিবেকানন্দ বেদান্তের নতুন যে ব্যাখ্যা দেন তা নব্য বেদান্ত নামে পরিচিত। এর উল্লেখযোগ্য দিকগুলি হলো, প্রথমত অদ্বৈতবাদে বিশ্বাসী বিবেকানন্দ দেখো বনের বেদান্তকে ঘরে আনার কথা প্রচার করেন এবং বেদান্তকে মানুষের কল্যাণে কাজে ব্যবহারের কথা বলেন। দ্বিতীয়ত দেখো, মানবতাবাদী ও সমাজপ্রেমী বিবেকানন্দ আত্মমুক্তির চেয়ে সমাজের উন্নতির ওপর বেশি গুরুত্ব আরোপ করেন। তৃতীয়ত তিনি জাতির মধ্যে ত্রাণ কার্য, শিক্ষার প্রসার, সুচিকিৎসার প্রচার এবং প্রকৃত মানুষ গড়ার
উদ্দেশ্যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। সালটা 1997 খ্রিস্টাব্দের 5ই মে। তো আজকে আমি তোমাদের প্রথম আর দ্বিতীয়ত দেখে 13খানা প্রশ্ন দিলাম। 13খানা প্রশ্ন অবশ্যই তোমরা তৈরি করে ফেলো। আর যদি তোমাদের কোনো কিছু দরকার লাগে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে, কারণ তোমাদের কেউ কমেন্টই করতে চাও না। যাই হোক, বলেও লাভ নেই। তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।